হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় পর আবারও আপনাদের কাছে চলে এসেছি। গত এক সপ্তাহে এত বেশি ঠান্ডা পড়েছে, আমার মনে হয় সারা বাংলাদেশের সব জায়গায় এই ঠান্ডাটা পড়েছে। একদম ভীষণ ঠান্ডায় জুবুথুবু হয়ে ভয়েস দেওয়ার জন্য বসেছি আজকে। এই যে সল্টেড বিস্কিটটা দেখতে পাচ্ছেন, এটা বলতে পারেন আমাদের ছোটবেলার একটা ইমোশন। এই বিস্কিটটা আমার খুব পছন্দের। ছোটবেলায় এটা খুব খেতাম, গ্রামে পাওয়া যেত। অনেক বছর খাওয়া হয়নি, মাঝখানে আমি আরও একবার পেয়েছিলাম, তখনও বাসায় নিয়ে এসে খেয়েছিলাম। পরে আরেক দিন এলাকার একটা মুদির দোকানে পেয়েছি, তো আমি নিয়ে এসেছি। আমার বাসায় এসেছে 2জন গেস্ট। ওই যে গিয়েছিলাম গ্রামে, লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছি বা বলেছি। তো গ্রাম থেকে আসার সময় আমার সাথে নিয়ে এসেছি আমার 2জন ভাইগনা এবং ভাগ্নিকে। তো তাদের তো বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, ছুটি আবার বেড়াতে যাওয়ার একটা ধুম পড়েছে। তা আমরাও যেহেতু এই সুযোগে বাড়িতে গিয়েছি বা গ্রামে গিয়েছি, তো আমাদের সাথেই তাদেরকে নিয়ে এসেছি। তো এখন এত তীব্র ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় যে আমি তাদের কীরকম আপ্যায়ন করব, কি করব না করব বুঝতে পারছিলাম না। তো যদিও ঠান্ডা পড়ছে, বাট তারা তো আসলে চাইলেই বছরে অনেকবার আসা, সেটা আসতে পারে না। আমার এক ভাগ্নি তো বলতে গেলে প্রথমবারই এসেছে, মানে কয়েকদিন থাকার জন্য। আর আমার ভাইগনা গত বছর এসেছিল। তো বছরে একবার যেই গেস্টরা আসে, আসলে তারা তো স্পেশাল গেস্ট, তাই না? তো তাদের জন্য তো কিছু করতেই হয়। তো বরাবরের মতো আজকে সকাল থেকেই ভিডিওটা যেহেতু স্টার্ট করেছি, তো সকালের নাস্তা দিয়েই শুরু করলাম। সকালের নাস্তা শেষ করে আমি বরাবরের মতো সংসারের কাজে লেগে পড়েছি। তো দুপুরে রান্নাবান্না করতে হবে। এটা যেদিন গ্রাম থেকে এসেছি এর পরের দিন, যেদিন এসেছি ওই দিন কোনো রকম ফাঁকিবাজি করে কাটিয়ে দিয়েছি। তো পরের দিন থেকে আমি আমার রান্নাবান্না তাদেরকে খাওয়াবো বা একটু স্পেশালি তাদেরকে একটু ট্রিট দেবো, এরকম আর কি। তো সেজন্য রান্নাবান্না শুরু করার আগে আমি আসলে কিছু মশলাপাতি ব্লেন্ড করে রেডি করে রাখছিলাম। যেহেতু তারা কয়েকদিন বাসায় থাকবে, আমার আসলে এরকম ব্লেন্ড করা বেশ মশলা আসলে কয়েকদিন লাগতে পারে। তো সেজন্যই আমি একদম প্রথমেই সব ধরনের মশলা, সব ধরনের বলতে এখানে আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে লাস্টের দিকে আমি কিছু নারকেল কোরানো ছিল, ওইটা ব্লেন্ড করে নিয়েছি। তো এই 4 রকমের মশলা আসলে রেখেছি, যেহেতু মাঝে মাঝে রোস্ট রান্না করব, ওই জন্য নারকেলটা ব্লেন্ড করেছি। আমার বাসায় আসলে বাদাম ছিল না, বাদাম থাকলে আমি বাদামটাও ব্লেন্ড করে রাখতাম, যেহেতু রোস্ট রান্না করব এরকম একটা প্ল্যান ছিল। তো বাদাম ছাড়াও রোস্ট রান্না করে ফেলেছি অলরেডি নিজের মতো করে আর কি। আর ছোট্ট গেস্ট যেহেতু, তাদেরকে যে কোনোভাবে একটু মজা করে রান্না করে দিলে খুব মজা করে খাই, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। কোনো একটা ইনগ্রেডিয়েন্ট কম হলে যে তারা বুঝতে পারে এমন না। ছোট্ট গেস্ট নিয়ে এটা একটা সুবিধাজনক দিক বলতে পারেন। তো আমি মশলাটা রেডি করে নিয়েছি। আর যেহেতু বেড়াতে গিয়েছিলাম গ্রামে, ওখানে যত কাপড় চোপড় পরেছি সব কিছুই তো মোটামুটি আধোয়া নিয়ে এসেছি, এখন অনেকগুলা ধুইতে হবে। তো আমি সকালে ঘুম থেকে ওঠার পরেই কাপড়গুলা ভিজাতে দিয়ে দিয়েছিলাম। এখন যেহেতু বুয়া আসে না, আমি নিজে কাজ করি। তো এরপরে মশলাটা রেডি করার পরে আমি কাপড়গুলো ধুয়ে তারপর হচ্ছে শুকাতে দিতে গিয়েছি আর কি, ব্যালকনিতে। তো এই ঠান্ডায় আসলে এই ধরনের কাজগুলো ভীষণ কষ্টের, কিন্তু যখন সংসারটা নিজের, কাজগুলো নিজেকেই করতে হবে, তখন আলসেমি করে বসে থাকলে তো আর হয় না। তো সেজন্যেই করে নিচ্ছিলাম। তো এই ঠান্ডায় আসলে কম্বলের বাইরে পা বের করতে ইচ্ছে করে না। সেখানে আমাদের মতো গৃহিণীরা, মানে আরও যারা আমার আপু আন্টি বা মা খালারা যারা আছে, সবাই আসলে যে কি কষ্ট করছে
এটা অ্যাপ্রিসিয়েট না করলেই নয়। তো যাই হোক, আমি কাপড় চোপড় সব শুকাতে দিয়ে মাঝখানে আরও বেশ কিছু কাজকর্ম করে নিয়েছি। আমি আসলে সব কিছু ভিডিওতে আনতে পারি না, যেহেতু ছোট বাবু আছে, আবার এখন গেস্ট আছে, সাথে আমার আরও অনেক ব্যস্ততা আছে। তো সব কিছু মিলিয়ে যখন মনে আসে যে একটু ক্যামেরাটা অন করি, তখনই আর কি ক্যামেরা অন করে একটু ভিডিও করি আপনাদের জন্য। আর আমি এদিকে আসলে রোস্ট রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি, বা মশলা কষিয়ে তারপরে হচ্ছে আমি রোস্টটা রান্না করব। সবাই তো আসলে রান্না বান্না করতে পারেন, আমার আলাদা করে বলার কিছু নেই, বা এটা রেসিপি মুখে বলার কিছু নেই। আমি আপনাদের সাথে গল্প করি, সেটাই মনে হয় ভালো হয়। যেহেতু অনেক দিন পরে এসেছি, তো গল্প করতে ভালো লাগছে। ভিডিও রিলেটেড কথা অনেক বলা যায়, দেখে আসলে ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে তো বোঝাই যায়, তাই না? তো যেটা বলছিলাম, সংসারের সব কাজ আসলে ক্যামেরাবন্দি করা যায় না, এটা কখনোই সম্ভব না। একটা সংসারে কত কত খুঁটিনাটি যে কাজ থাকে সেটা সবাই জানে। মোটামুটি প্রত্যেকটা পরিবারের যে গৃহিণী আছে উনি জানে যে সংসারে কতগুলা কাজ থাকে। সব কিছু ভিডিও করে দেখাতে গেলে আসলে একটা কি বলবো, পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি হয়ে যাবে। যাই হোক, আমি বিশেষ করে যখন অনেক ব্যস্ত থাকি, অনেক টেনশনে থাকি, মন ভালো থাকে না, তখন কিন্তু আমি ভিডিও করি না বা ক্যামেরা অন করি না। কারণ এই যে আমি যে ভিডিওটা বা যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, একটু আমার কি করছি না করছি, রান্না বান্না বা খাওয়া দাওয়া, বা কোথাও গেলে, বা বাসায় আরও কি কি কাজ করছি না করছি, লাইফস্টাইল যে ভ্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখবেন আমি যখন অনেক ব্যস্ত থাকি তখন কিন্তু ভিডিও শেয়ার করি না। আমি যখন ফ্রি হই তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। এজন্য আমার রেগুলারিটি মেনটেন করা খুবই টাফ একটা ব্যাপার। আমার এতদিন মাঝে মাঝে পরীক্ষা থাকতো, মাঝে মাঝে পড়াশোনার চাপ থাকতো, মাঝে মাঝে বাচ্চা অসুস্থ হয়ে পড়তো, মাঝে মাঝে আমি নিজে অসুস্থ হয়ে পড়তাম, মাঝে মাঝে সব কিছুর চাপ, ভালো লাগতো না তখন। মানে এরকম যে কোনো বিষয় যখন আমার কাছে প্রেশারাইজ মনে হবে, তখন আমি আর আসলে ভিডিও করি না। কারণ আমি যে ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে, এগুলো আসলে আমার ভালো লাগা থেকে শেয়ার করি। আমার ভালো লাগে, ক্যামেরা অন করে আমার ছবি তুলতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, তাই করি। এগুলো আমার কাছে এক একটা ভিডিও এক একটা থেরাপির মতো কাজ করে। আমার মন ভালো লাগে, আমার শান্তি লাগে, মানে মন ভালো হয়ে যায় এরকম আর কি। তো এই জন্যেই আমি ভিডিওগুলো শেয়ার করি। আমার যখন থেকে মনিটাইজেশন অন হয়েছে, তখনের পর থেকে আমার কখনোই মাথায় আসে না এখান থেকে আমি কোনো টাকা পয়সা বা ইনকাম করতে পারবো। বাট এরপরেও আমি ভিডিও দিই যখন আসলে আমি একটা কোয়ালিটিফুল বা একটা কমপ্লিট একটা ব্লগ তৈরি করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো মনে হবে, ঠিক তখন আসলে আমি শেয়ার করি। না হলে আমার মনে হয় আউল ফাউল উল্টা পাল্টা এটা সেটা অ্যাড করে ধুম করে একটা ছোটোখাটো ব্লগ দিয়ে দেওয়া কেন জানি আমার আসলে ভালো লাগে না। যেহেতু ভালো লাগার জন্যই কাজটা করি, তাই আমি মাঝে মাঝে গ্যাপ দিয়ে ফেলি। এই যে প্রায় 8 দিন পরে আজকে ভিডিও শেয়ার করছি। আমি অনেক ব্যস্ত ছিলাম, অনেক বেশি ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততার মাঝে চাইলে আমার এই যে আগে থেকে রেডি করা বা আগে থেকে ভিডিও করা ছিল, সেগুলোকে এডিট করে ভয়েস দিয়ে আমি হয়তো বা শেয়ার করতে পারতাম, বাট সেটা আমার মন মতো হতো না, আমার ভালো লাগতো না। যেমন তেমন একটা কোনোভাবে দিয়ে ফেলা এরকম হয়ে যেত। তো সেটা আমি চাইনি, সেজন্য এই কয়দিন আমি একদম স্টপ ছিলাম। এখন মোটামুটি একটা ফ্রি হয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এর মাঝে দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে, আমার রোজ রান্না শেষ। রোজটা খেয়ে তারা ভীষণ পছন্দ করেছে, সাথে পোলাও রান্না করেছি, আর তেমন কিছু না। বাসা থেকে বেশ খানিকটা কাছে ডোমিনোস পিৎজা ছিল, আরও অনেক অনেক রেস্টুরেন্ট আছে শনির এক রাতে। তো আমি তাদেরকে পিৎজা খাওয়াবো বলেছিলাম, তো সেজন্য পিৎজা খাওয়াতে এসেছি। তো তারা কিন্তু ভীষণ খুশি ছিল। আর আমার জোহান বাবা দেখেন, তার আপু এবং ভাইয়ার যে গল্প করছে সেগুলো ভীষণ মনোযোগ দিয়ে শুনছিল। এর মধ্যে আমি ডোমিনোস পিৎজার যে ইন্টেরিয়র ডিজাইন সেগুলো একটু
ক্যাপচার করছিলাম। সুন্দরই ছিল, আর ওই দিন একটু গোছানো সাজানো ছিল, কারণ ওই দিনটা 25শে ডিসেম্বর ছিল। ওই দিন ক্রিসমাস ডে ছিল, তো ওইটা আমার মনেই ছিল না। ওখানে যাওয়ার পরে মনে পড়লো যে আজকে তো একটা অনেকের জন্য বিশেষ দিন, তো ওই হিসেবেই তারা খুব সুন্দর করে সাজিয়েছে। এর মধ্যে আমাদের পিৎজা চলে এসেছে, সাথে হচ্ছে চিকেন উইংস অর্ডার করেছিলাম, যেহেতু জোহান বাবু ছিল আমাদের সাথে, সে তো পিৎজা অত ভালো করে খাবে না। পরে হচ্ছে ওরা আবার ড্রিঙ্কস নিয়েছে, তো সেখানে পিৎজা উইংস আর হচ্ছে ড্রিঙ্কস খেয়ে পরে বাইরে বের হলাম। তারপর ওদেরকে বলেছি আজকে একটা ভাইরাল জিনিস তোমাদের খাওয়াবো, সেটা হচ্ছে পোড়া রুটি আর চা। এই পোড়া রুটি আর চা যেমন ভাইরাল, তেমনই খেতে ভীষণই মজা লেগেছে আমার কাছে, তারাও খুব পছন্দ করেছে। তারপরে যেতে যেতে এই যে বাঘরখানির দোকানটা পেলাম, যেটা থেকে আমি আগেও কিনেছিলাম। তো তাদেরকে এই যে তিলের যে বাঘরখানিটা আছে সেটা খাওয়ানোর জন্য নিয়ে এসেছি, এবং নিয়ে তারপর বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে মানে বাসায় এসে তারপরে হচ্ছে খেয়েছে, ওটা আর রাস্তায় খাইনি। তারপরে রাতে আর কোনো ভিডিও করা হয়নি। ওই দিন রাতে তারা আর আসলে ডিনারও করেনি। তো আমি আসার সময়ে বেশ কিছু চিতই পিঠা বাসায় নিয়ে এসেছি কিনে। আমি আসলে চিতই পিঠা একদমই পারফেক্টলি বানাতে পারি না, অনেক পিঠাই বানাতে পারি, মোটামুটি ট্রাই করলে মোটামুটি হয়, বাট চিতই পিঠা কেন যেন আমার ভালো করে ফুলে না, ঠিকঠাক মতো হয় না, এরকম হয় আর কি। তো আমি আর ট্রাইও করি না কখনো, বাট আমার কাছে কিন্তু চিতই পিঠার সাজ আছে, ওই সাজের মধ্যে দিলেও কেন যেন হয় না। তো আমি ওই জন্য ট্রাই করি না। পরে বাইরে থেকে আসার সময় আমি চিতই পিঠা কিনে নিয়ে এসেছি। ওই দিন রাতে আমি দুধের শিরা বানিয়ে তারপর ওইটা ভিজাতে দিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে। তো সকালবেলা উঠে আমি তাদেরকে চিতই পিঠা দিয়ে আজকের ব্রেকফাস্টটা শুরু করলাম। চিতই পিঠা আসলে আমার খুব পছন্দ। জোহানের বাবা আবার মাংসের ঝোল দিয়ে খেতে খুব পছন্দ করে। তো আমার ভাগ্না ভাগ্নি তারা যেহেতু শীতকালে এসেছে, তাদেরকে একটু পিঠা তো খাওয়াতেই হয়। বাইরে আসলে ভাপা পিঠা খাওয়াইছিলাম তাদের, পরে চিতই পিঠা বাসায় এনে খাওয়াইছি। এই যে সবজিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গত রাতে আমি রান্না করেছিলাম। শিমুল আপু সব সবজিগুলা প্রথমে মশলা দিয়ে সিদ্ধ করে, পরে হচ্ছে বাগার দেয়, একদম নরম নরম করে ফেলে ভেঙে। তো ওভাবে করে আমি সবজিটা রান্না করেছিলাম রাতে। আমরা খাওয়ার পরেই অল্পটুকু সবজি ছিল, আমার ভাগ্না ভাগ্নি এত পছন্দ করেছে, খুবই মজা হয়েছে। তারা বলছিল যে পাপ্পি এটা তো একদম কল্পনার থেকেও বেশি মজা হয়েছে। আমার খুব হাসি পেয়েছে, কল্পনার থেকেও বেশি মজা হয়েছে। আমি বলছি তাহলে শিমুল আপুর রেসিপি ভীষণ ভালো হয়েছে, তাকে একটা ধন্যবাদ দেওয়াই যায়। এই সবজিটা আসলে খুবই মজা, আপুর রেসিপিতে আমি রান্না করেছিলাম। তো একজন বলছিল অল্প যে সবজিটা আছে পাপ্পি ওইটা দিয়ে আমি রুটি খাবো। পরে একজনকে আমি 2টা রুটি ভেজে দিয়ে তারপর ওই সবজিটা দিয়ে মানে দিয়েছি। তো আরেকজন আসলে খেতে চাচ্ছিল না, একজন খাবে, তো তাকে দিয়েছি। তো এরপরে আমি চাটা বানিয়ে নিচ্ছিলাম। আমার ভাগ্না সে খুব দুধ চা পছন্দ করে, আর আমার ভাগ্নি দুইটাই খায়, মানে রং চা দুধ চা দুইটাতেই কোনো অসুবিধা নেই এরকম। তো আমি চাটা বানিয়েছি, প্রথমে একটু পাতলা লেগেছে, পরে একটু পাউডার মিল্ক অ্যাড করেছি। তো চা ঢালতে যেয়ে দেখলাম এত করে চা পড়ে গিয়েছে। এটা আসলে আমরা যখন ভিডিও করি আমাদের অনেকেরই এই কাজটা আসলে হয়ে যায়, বাট আমরা বিশেষ করে এগুলা ক্যামেরার পেছনে রাখার ট্রাই করি, বাট মাঝে মাঝে আমি রেখে দিই যে দেখেন ভিডিও করতে গেলে কত ধরনের অসামঞ্জস্যটা আসলে হয়ে যায়। বাট আমরা একটা সুন্দর পরিপাটি গোছানো ভিডিও শেয়ার করার জন্য চেষ্টা করি আপনাদের সাথে। যাই হোক, ভিডিওর এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, এই পর্যায়ে এসে বলবো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে আমার কথা বা কাজ আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে লাইক দেওয়ার দরকার নেই। আর আজকে যদি আমাকে কেউ প্রথম দেখে থাকেন, তাহলে যদি এরকম লাইফস্টাইল ভ্লগ আমার আর কোনো ভিডিও আপনার দেখতে ইচ্ছে করে বা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন।
তো এরই মধ্যে এর পরের দিনের ভিডিও যেহেতু এটা, ওই দিন আবার দুপুরে আমি তাদের জন্য স্পেশালি একটু বিরিয়ানি রান্না করব। সেজন্য গরুর মাংসটা প্রথমে আমি অল্প অল্প করে মশলা দিয়ে তারপরে হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়েছি, যেন প্রথমেই একটু ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে আসে। পরবর্তীতে আমি আবারও সুন্দর করে সব ধরনের মশলাপাতি দিয়ে বাগার দিয়ে তারপরে এখানে মানে আমি বিরিয়ানিটা রান্না করব। অন্য সময় একদম কাচ্চি স্টাইলে বিরিয়ানি রান্না করি, যদিও বিরিয়ানির যে মশলাটা আছে রাঁধুনির ওটা দিয়ে রান্না করব, অন্য সময় সেটাই করি। বাট অন্য সময় কাচ্চি স্টাইলে মানে একসাথে পোলাওয়ের যে চাল তারপর মাংস ওগুলো একসাথে করে রান্না করতাম না, আলাদা আলাদা করে অর্ধেকই দিতাম ওরকম। বাট আজকে একটু শর্টকাটে যেন হয় সেজন্য আমি একসাথে করে রান্না করব ভেবেছি। ওভাবে করে রান্না করলে আসলে বেশি মজা লাগে, কারণ সব মশলাপাতি একদম ভাতের সাথে যখন মিক্স হয়ে যায় খেতে খুব ভালো লাগে। তো আমি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আলাদা তেমন কোনো মশলা ইউজ করি না, আর কোনো গোটা মশলাও ইউজ করি না। আমার একটা স্পেশালি তৈরি করা একটা মশলা আছে, সব ধরনের গোটা মশলা একসাথে দিয়ে একটু টেলে নিয়ে তারপর ব্লেন্ড করে ওই মশলাটা আমি বানাই আর কি। ওটা অল্প করে দিয়েছি, আর সাথে বিরিয়ানি রাঁধুনি বিরিয়ানি মশলার যে প্যাকেটটা সেখান থেকে হাফ দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা এবং সব মশলা একসাথে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তারপর যে আমি প্রেসার কুকারে আগে থেকেই সিদ্ধ করে নরম করে রাখা যে মাংসটা সেটা ঢেলে দিলাম। এখন এখানে যতটুকু পানি আছে মাংস থেকে বের হওয়া বা প্রথমে অল্প করে দিয়ে দেওয়া যে পানিটা ছিল সেটা দিয়ে এই মাংসটা অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করব, রান্না করতে করতে যখন অনেকটা শুকিয়ে আসবে তো ঠিক সেই সময়ে যে আমি চালটা দিয়ে দেব। এরই মধ্যে আমি কোনো পানি অ্যাড করি নাই, আমার বাসায় আসলে টক দই ছিল না, টক দই থাকলে আমি সেটাই অ্যাড করে দিতাম। মাংসতে বিরিয়ানি বা হচ্ছে রোস্টে টক দই দিলে খুব ভালো লাগে, গ্রেভিটা অনেক মজা হয়। তো টক দই ছিল না, যার কারণে আমি পাউডার মিল্ককে একটু পানি দিয়ে তারপর লিকুইড মিল্ক করে তারপর অ্যাড করে দিয়েছি। তো বিরিয়ানিতে আসলে আলু না থাকলে সেটা একদমই ভালো লাগে না, অন্তত একটা দুইটা যখন একটা প্লেটে মানে এক প্লেটে যখন খাওয়া হয় সেখানে একটা বা দুইটা আলু থাকলে সেই আলুটা মেখে বিরিয়ানিটা খেতে ভীষণ মজা লাগে। সেজন্যই আমি আলু দিয়েছি এখানে। আমি আলুগুলা প্রথমেই একটু ভাজা ভাজা করে নিয়েছি। প্রথমে আলুটা ভেজে নিলে হয় কি যে আলুটা খেতে অনেক বেশি মজা লাগে, অনেকটা সফট, সাথে হচ্ছে একটা সুন্দর ফ্লেভার থাকে। এখন সব কিছু দিয়ে আমি হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পানি যখন অনেকটা শুকিয়ে এসেছে প্রায় 80%, তখন আমি কাঁচামরিচটা দিয়েছি। এরপরে হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু পানি থাকতে ঘিটা দিচ্ছি, কারণ সবগুলা ভাতের সাথে বা সব জায়গায় যেন আসলে ঘিয়ের ফ্লেভারটা ঢুকে সেজন্য। এরপরে লাস্টে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে পরবর্তীতে নামিয়ে ফেলেছি। একদম গরম গরম বিরিয়ানি সার্ভ করছি দুপুরে। এত ঠান্ডার মধ্যে যখন একদম গরম গরম বিরিয়ানি খাওয়া হয় ব্যাপারটা আসলে জমে যায়, তাই না? সাথে একটু সালাদ আর হচ্ছে একটু লেবু, এর বাইরে আর কিছুই ছিল না। তো এইটুকুই হচ্ছে ওই দিনের লাঞ্চ। আর ছোট বাচ্চা মেহমান থাকলে তাদের জন্য অনেক বেশি কষ্ট করতে হয় না, তাদের পছন্দের কিছু একটা করলে আসলে তারা খুব খুশি হয়ে যায়, এই ব্যাপারটা আবার খুব ভালো লাগে। এত লম্বা ভিডিও কখনো শেয়ার করিনি, আজকে এসে এত লম্বা একটা ভিডিও শেয়ার করছি, কারণ অনেক দিন পরে যেহেতু শেয়ার করছি অনেক কিছুই তো জমে গেছে, তাই না? পরে সন্ধ্যার পরে তাদেরকে নিয়ে আমার বাসার পাশে একটা ফুচকার দোকান আছে যেটা আমি খুব পছন্দ করি, ওনার হাতের চটপটি আর ফুচকা। তো আমি আমার ভাগনা ভাগ্নিকে চটপটি আর ফুচকা খাইয়ে তারপরে হচ্ছে বাসায় নিয়ে চলে এসেছি। আরও একটু ঘোরাফেরা করেছি, আরও কী যেন খেয়েছি আসলে আর মনে নেই, যতটুকু ভিডিও করেছি অতটুকুই মনে আছে। পরে বাসায় এসে
খুবই শর্ট নোটিসে জোহানের বাবার কাছে শুনলাম যে আমরা খুব শীঘ্রই বাসা চেঞ্জ করছি একদিন পরে। একদিনের নোটিসে আসলে বাসা চেঞ্জ করা খুবই ঝামেলার কাজ। যারা বাসা চেঞ্জ করেন তারা জানেন বা করেছেন তারাই জানেন। পরে আমি ওয়াল শোকেসের যত আমার সিরামিকের জিনিস আছে সব কিছুই বের করে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। দেখেন আমার ওয়াল শোকেসে আরও জিনিস আছে, বাট যতটুকু সিরামিকের জিনিস ছিল ওগুলো সব বের করে ধুয়ে আমার একদম কোমর ব্যথা হয়ে গিয়েছিল, এরকম একটা অবস্থা। এই ভিডিওটাই হচ্ছে আমার পুরাতন বাসার লাস্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই বাসার আর কোনো ভিডিও আপনারা দেখতে পাবেন না। ইনশাল্লাহ নেক্সট আমার নতুন বাসার ভিডিও দেখতে পাবেন। এর মাঝে আমার বাসার অবস্থা ভীষণ কাহিল হয়ে আছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।